একজন পাগলা গ্যাংস্টার যার ভয়ে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাঁপত। বলা হয় তার টার্গেটে একবার পড়লে মৃত্যু নিশ্চিত। সেই পাগলা গ্যাংস্টারকে দেখা মাত্রই বাগা বাগা সব মাফিয়া প্যান ভিজিয়ে ফেলতো। তার প্রত্যেকটা বুলেট টার্গেটের মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু ভুল করে সেই পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে। এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কি ঘটবে? ভাই রে ভাই, একের পর এক মাস্টার প্ল্যান। আর পাগলাটাকে কিলিং মিশন মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। তাই ঝটপট বসে পড়ো আজকের পাগলা গ্যাংস্টারের তাণ্ডব দেখতে। মুভির শুরুতে আমরা দেখি ফুটিকো কোম্পানি টাকা ভর্তি একটা সাজানো গাড়ি লস অ্যাঞ্জেলসের রাস্তা দিয়ে এগিয়ে চলছে। ফুটিকো হলো এমন একটি কোম্পানি যাদের কাজ হলো বিভিন্ন বড় বড় কোম্পানির কোটি কোটি টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু হঠাৎ করে রাস্তার কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকে দাঁড়ায়। আসলে তারা কোনো শ্রমিক নয়, তাদের আসল উদ্দেশ্য ছিল ডাকাতি করা। কিছু বুঝে ওঠার আগে ডাকাতরা ট্রাকে আক্রমণ করে, ট্রাকের ঘাটদের নামিয়ে আনে এবং মুহূর্তে ট্রাকের দরজা কেটে ফেলে। এরপর চোখের পলকে তারা সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুজন গার্ডকে গুলি করে নকডাউন করে দেয়। কিন্তু দুর্ঘটনাবশত সেই ঘটনা দেখে ফেলে আরেকটি ছেলে। তাড়াতাড়ি ছেলেটিকে গাড়ি থেকে নামিয়ে নির্মম ভাবে মেরে ফেলে। এই ছেলেটার কথা মনে রাখবেন, কারণ গল্পের শেষে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এরপর দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য। প্যাট্রিক নামে এক ব্যক্তি সেই ফুটিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। আমরা দেখি কোম্পানির অফিসার জেরি প্যাট্রিকের ফাইল দেখতেছে। তিনি জানতে পারেন প্যাট্রিক আগে ইউরোপের একটি এজেন্সিতে কাজ করত, যা তাদের জন্য একটি প্লাস পয়েন্ট ছিল, কারণ এই ধরনের কাজে অভিজ্ঞতা লোক প্রয়োজন হয়। জেরি যখন প্যাট্রিকের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়, প্যাট্রিক জানায় সে সম্পূর্ণ একা থাকে। এটা শুনে যেন জেরি আরো খুশি হয়, কারণ এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য এমন লোক দরকার যার কোনো পিছুটান নেই। এরপর বুলেটের সাথে প্যাট্রিকের দেখা হয়, যে তাকে চাকরি পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। প্যাট্রিকের রানিং, শুটিং এবং ক্যাশ ট্যাগ, প্রাইভেসির সব বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়। সবাইকে হতাশ করে প্যাট্রিক 70% নাম্বার পেয়ে কোনো মতে পাশ করে। বুলেট তাকে একটি নতুন নাম দেয়, এইস। এরপর বুলেট এইসকে তার দলের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেদিন থেকে তাকে কাজে যোগ দিতে বলা হয়। আমরা ডেভ ও তার পার্টনার জোনকে দেখি, যারা টাকা ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু বুলেট হঠাৎই ডেভের পার্টনারকে বদলে এইসকে তার সাথে পাঠিয়ে দেয়। এতে ডেভ কিছুটা রেগে গিয়ে এইসকে বলে, তোমার কোনো ধারণা নেই এই কাজটা কতটা ভয়ানক। তবে এইস তার কথা হেসে উড়িয়ে দেয়। তারা তিনজন ক্যাশ ভর্তি টাকার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। পথে ডেভ এইসকে বলতে থাকে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেদিন আসলে তার ডিউটি ছিল, কিন্তু অসুস্থ থাকায় সে যেতে পারেনি আর সে প্রাণে বেঁচে গেছে। এই কথা শোনার পর থেকে এইস কেন যেন ডেভের দিকে সন্দেহ চোখে তাকাতে থাকে। যাই হোক, তারা কাজ মিটিয়ে দিনের শেষে তারা নিরাপদে অফিসে ফিরে আসে। অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল খুবই কড়া। কাজ শেষে এইসকে তাদের রেস্ট রুমে নিয়ে যায়, যেখানে সবাই কাজ শেষে আড্ডা দেয়। রুমে ঢোকার আগে সবাইকে তাদের আইডি কার্ড বাঞ্চ করে একটি বোর্ডে রাখতে হয়। এইস রুমে না ঢুকে মনোযোগ দিয়ে বোর্ডের প্রত্যেকটি আইডি কার্ড দেখতে থাকে, যেন সে নির্দিষ্ট কাউকে খুঁজছে। এখানে জন এইস এর উপর কিছুটা রেগেছিল, কারণ এইস তার জায়গা নিয়ে নিয়েছে। এরপর ডেলিভারিতে আবারও এইস, ডেভ এবং বুলেট একসাথে ছিল। হঠাৎ শহরের এক জায়গায় ডেলিভারি দিতে গিয়ে বুলেট আর ফিরে আসে না। কিছুক্ষণ পর ওয়াকিটকিতে তার চিৎকার শোনা যায়। সবাই বুঝতে পারে বুলেটকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপরা বুলেটের জীবনের বিনিময়ে ট্রাকের সমস্ত টাকা দাবি করে। ডেভ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু এইস বলে, বুলেট আমাদের একজন, আমি ওকে বাঁচাবো। এইস তখন শান্তভাবে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়িতে রাখতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে ইচ্ছে করে একটি ব্যাগ মাটিতে ফেলে দেয়। একজন ডাকাত রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। এই সুযোগে এইস তাকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর সে নিখুঁতভাবে বাকি ডাকাতদের হেডশট দিয়ে মাটিতে শুয়ে দেয়। তার টার্গেট এতটাই নিখুঁত ছিল
যে প্রত্যেকটা বুলেট ডাকাতের মাথায় হেড করছিল। এরপর থেকে আমরা বুঝতে পারি এ কোনো সাধারণ গাট নয়, সে একজন ঠান্ডা মাথার খেলাড়ি। এরপর সে একে একে ডাকাতদের মুখ খোলে, কিন্তু সে যাকে খুঁজছিল তাকে পায় না। এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। অফিসাররা এইসকে প্রশ্ন করে, ট্রেডিং এর শুটিং এ তো টেনে টুনে পাস করছিলে, কিন্তু বাস্তবে এমন পারফেক্ট টার্গেট কিভাবে করলে? এইস শান্তভাবে উত্তর দেয়, মৃত্যুর মুখে দাঁড়ালে সবাই সিংহ হয়ে ওঠে। পুলিশ তখন 6 মাস আগের সেই ডাকাতির ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসা করে আজকের ঘটনার সাথে কোনো কানেকশন আছে কিনা। এইস সরাসরি অস্বীকার করে, কিন্তু তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কিছু একটা গোপন করতেছে। এর একটু পর ফুটিকো কোম্পানির মালিক নিজে এইস এর সাথে দেখা করতে আসে এবং তার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করে। রাতের দিকে এইস যখন বাসায় ছিল, একটি মেয়ে তাকে কিছু গোপন ফাইল দিতে আসে। আমরা দেখি সেই ফাইলে ছিল ফুটিকো কোম্পানির সব কর্মচারীদের তথ্য এবং একটি অটো সিবোর্ড। আর এখানে আমরা বুঝতে পারি এইস কাজ করতে সেখানে যায়নি, সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কোম্পানিতে এন্ট্রি নিয়েছে। কয়েকদিন পর আরেকটি ডেলিভারির সময় ডাকাতরা আবারও ট্রাকে আক্রমণ করে। এইস যখন গাড়ি থেকে বেরিয়ে আসে, ডাকাত দলের সদস্যরা এইসকে দেখা মাত্রই প্যান্টে শিশু করে দেয় এবং লেন্স গুটিয়ে পালিয়ে যায়। এমন মনে হচ্ছিল তারা সামনে নিজের মৃত্যুকে দেখতেছে। এই ঘটনায় সবার মনে এইসকে নিয়ে আরো সন্দেহ বেড়ে যায়, বিশেষ করে বুলেট এবং জেরে বুঝতে পারছিল যে এই বান্দা সাধারণ কেউ নয়। এক রাতে এইস তার নারী সহকর্মীকে ডেকে নিজের ঘরে নিয়ে আসে এবং হঠাৎই বন্দুকের মুখে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। সে ডানার কাছে থাকায় অতিরিক্ত টাকার উৎস জিজ্ঞাসা করে। ডানা ভয় পেয়ে স্বীকার করে যে সে রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে টাকা চুরি করেছে। এইস তখন তাকে হুমকি দিয়ে ছেড়ে দেয় এবং বলে দেয় এই কথা জানাজানি হলে সে ডানা সহ তার পুরো পরিবারকে শেষ করে দিবে। এই প্রথমবারের মতো আমরা এইস এর আসল পরিচয় জানতে পারি। গল্প তখন 5 মাস অতীতে ফিরে যায়। আমরা দেখি প্যাট্রিক তার ছেলে ট্যাগিকে নিয়ে ছুটি কাটাচ্ছে। প্যাট্রিক আসলে একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের বস। তার কাছে মাইক নামে একজন ফোন করে। সে জানায় ফুটিকো কোম্পানির একটি ট্রাকের লোকেশন তাদের জরুরি ভাবে দরকার। প্যাট্রিক প্রথমে রাজি হয় না, পরে অনিচ্ছা সত্ত্বে ছেলেকে নিয়ে সেই জায়গায় যায়। সে ছেলেকে গাড়িতে বসিয়ে রেখে খাবার কেনার কথা বলে। আসলে সে মাইকে ট্রাকের খবর দিতে যায়, কিন্তু খবর দিয়ে যখন তার ছেলের জন্য খাবার কিনতে যায়, ঠিক সেই মুহূর্ত সিনেমার প্রথমের দৃশ্য, সেই ডাকাতির ঘটনাটি ঘটে। প্যাট্রিকের ছেলে ড্যাগি দুর্ঘটনাবশত পুরো ঘটনা দেখে ফেলে। ডাকাতরা তাকে গাড়ি থেকে নামতে বলে। ঠিক তখনই প্যাট্রিক খাবার নিয়ে ফিরে আসে এবং তার চোখের সামনে ডাকাতরা তার একমাত্র ছেলে ট্যাগিকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে প্যাট্রিক ডাকাতদের দিকে ছুটে গেলে ডাকাতের দলের একজন তাকেও একাধিক গুলি করে নকডাউন করে দেয়। প্যাট্রিক সেই মুহূর্তে ডাকাতদের একজনের মুখ দেখে ফেলেছিল। আর এখানে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে সেই পথচারী ছিল প্যাট্রিকের ছেলে ড্যাগি। এই ঘটনার প্রায় 3 সপ্তাহ কেটে গেলে প্যাট্রিক হাসপাতালে চোখ খোলে। ডক্টর জানায় যে তার শরীরে 6টি গুলি লেগেছিল, তবে সে সৌভাগ্যবশত বেঁচে গেছে। কিন্তু তার বেঁচে থাকাটা ছিল জীবন্ত লাশের মতো। তার স্ত্রী ছেলের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে ডিভোর্স দিয়ে চলে যায়। সেই দিন থেকে প্যাট্রিকের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর সে এজেন্ট কিং নামে একজন FBI অফিসারের কাছ থেকে শহরের সব অপরাধীর তালিকা নেয়। এরপর তার নিজের গ্যাংয়ের লোকদের নির্দেশ দেয় তার ছেলের খুনিদের খুঁজে বের করতে। সে একের পর এক গুন্ডাদের ধরে ধোলাই করতে শুরু করে, কিন্তু কেউ সেই ডাকাত দলের খোঁজ দিতে পারে না। অবশেষে একজনকে মেরে কোনোভাবে জ্যাকসন ব্রাদার্স নামে একটি দলের কথা জানতে পারে। মুহূর্তে সে ওই গ্রুপটাকে খুঁজে বের করে এবং পারফেক্ট টার্গেট করে জ্যাকসন গ্রুপের কিছু চামচাকে উপরে পাঠিয়ে দেয়। সেখান থেকে প্যাট্রিক জানতে পারে হয়তো ফুটিকো কোম্পানির ভেতরের কারো এই ডাকাতের পেছনে হাত আছে। এখন সেই কিলারকে খুঁজে বের করা সেরা উপায় হলো ফুটিকো কোম্পানির ভেতরে প্রবেশ করা। তাই সে তার সব ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলে এইস নামে এক নতুন পরিচয় তৈরি করে এবং ফুটিকো কোম্পানির সিকিউরিটি গার্ড হিসাবে যোগ দেয়। আর এর পরের গল্প তো তোমরা সবাই জানো। অন্যদিকে আমরা জ্যাকসন ব্রাদার্স গ্যাং এর বাকি সদস্যদের দেখি, যারা পূর্বে মিলিটারি ছিল কিন্তু বর্তমানে গোপন কিছু কারণে অবসর নিয়েছে। মূলত টাকা যোগান দিতে তারা ডাকাতির পথ বেছে নিয়েছে। আর এই দলে ছিল জেন নামে সেই ব্যক্তি যে প্যাট্রিকের ছেলে ড্যাগিকে গুলি করছিল, আর তারই মুখ প্যাট্রিক দেখে ফেলছিল। জ্যাকসন ব্রাদার্স গ্যাং
আবারও ব্ল্যাক ফ্রাইডেতে ফুটিকো কোম্পানির হেডকোয়ার্টারে ডাকাতির প্ল্যান করে, যেখানে প্রায় 160 মিলিয়ন ডলার জমা থাকবে। আর এই পরিকল্পনা তাদের সাহায্য করে ফুটিকোর ভেতরের লোক, সে আর কেউ নয় বরং বুলেট। একদিন তারা যখন টাকা ডেলিভারি করছিল, বুলেট এইচ কেও তাদের সাথে যোগ দিতে বলে, কারণ সে তখন এইচ এর আসল পরিচয় জানতো না। এইচ তখন সুযোগটা কাজে লাগায় এবং তাদের অফারে রাজি হয়ে যায়, কারণ সে এতদিন এই মুহূর্তে অপেক্ষায় ছিল। ব্ল্যাক ফ্রাইডের দিন বুলেট এইচ কে নিয়ে তাদের মানি ট্রাকটিকে জ্যাকসনে আস্তানায় নিয়ে যায়, যেখানে ডাকাতরা আগে থেকে লুকিয়েছিল। এরপর তারা ট্রাকটিকে নিয়ে ফুটিকোর ভেতর প্রবেশ করে এবং মুহূর্তের মধ্যে পুরো কোম্পানিকে জ্যাকসনের লোকেরা চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের পরনে ছিল অত্যাধুনিক বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে ধরা ছিল ভয়ানক সব অস্ত্র। কিন্তু সেই কোম্পানির একজন কর্মচারী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। সাইরানের তীব্র শব্দে কেঁপে ওঠে চারদিক, আর সেই খবর মুহূর্তে পুলিশের কাছে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ডরা তখন সোলজারদের মারতে গুলি শুরু করে, কিন্তু এতে তেমন কিছু কাজ হয় না। সোলজারদের পরনে ছিল হাই কোয়ালিটি আর্মার। তখন উল্টো তারা তাণ্ডব চালিয়ে সিকিউরিটি গার্ডদের একে একে নকডাউন করতে থাকে। অন্যদিকে এক সোলজার আটকে রেখেছিল প্যাট্রিককে। প্যাট্রিক সেই সোলজারকে ধোলাই করে তার পোশাকটি নিজে পরে নেয়। এদিকে বুলেট তার আসল রূপ প্রকাশ করে। সে নির্মম ভাবে নিজের দলের সদস্য ডানা এবং ডেভকে মেরে ফেলে। দীর্ঘ সময় তাণ্ডব চালানোর পর আমরা দেখতে পাই সেই সোলজারদের দলের কেবল জেন, বুলেট এবং জ্যাকসন বেঁচে আছে। তবে জ্যাকসনের শরীরে গুলি লেগে সে আহত হয়েছে। ইতিমধ্যে পুলিশ সেখানে এসে পড়ে, তাই জেন আহত জ্যাকসন আর বুলেটকে নিয়ে একটি ট্রাকে করে পুলিশের ব্রেকেট ভেঙে প্রচুর গতিতে টাকা ভর্তি ট্রাক নিয়ে ছুটতে থাকে তাদের গ্যারেজের দিকে, যার নিচে ছিল আগে থেকে তৈরি করা একটা গোপন সুড়ঙ্গ। সেখানে পৌঁছানোর পর জ্যাকসন বুঝতে পারে যে সম্পূর্ণ টাকা একাই হাতিয়ে নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে। তাই জ্যাকসন তার আগেই জিনকে মারতে বন্দুক টার্গেট করে, কিন্তু জেন ছিল আরো এক ধাপ এগিয়ে। জ্যাকসনের উদ্দেশ্য বোঝার সাথে সাথে সে এক ঝটকায় জ্যাকসনের গলা কেটে উপরে পাঠিয়ে দেয়। এরপর জেন আর বুলেট সুড়ঙ্গের শেষ প্রান্তে চলে যায়। সেখানে আগে থেকে প্রস্তুত রাখা ছিল একটি গাড়ি। তারা দুজন মিলে টাকার ব্যাগগুলো গাড়িতে ভরতে শুরু করে, কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতার এই খেলায় কেউ বিশ্বাসযোগ্য ছিল না। টাকা রাখা শেষ হওয়া মাত্রই বুলেট বন্দুক বের করে জেনকে মারার জন্য, কিন্তু তার আগে জেন গুলি চালিয়ে বুলেটকে হেডশট দিয়ে নকডাউন করে দেয়। এরপর জেন পুলিশের চোখ ধুলো দিয়ে একাই সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি যে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সবে মাত্র গোসল সেরে আরাম করে ড্রিঙ্কস উপভোগ করছে। ঠিক তখনই সেই লুট করা টাকার ব্যাগের ভেতর থেকে ভেজে ওঠে একটি মোবাইল ফোন। আসলে এই ফোনটি প্যাট্রিক ইচ্ছে করে টাকার মধ্যে লুকিয়ে রেখেছিল, শুধু জেনের লোকেশন ট্র্যাক করার জন্য। জেন ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে এলো পাগলা প্যাট্রিকের কণ্ঠ। প্যাট্রিক তখন জানায়, আমি তোমার বেডরুমে বসে আছি। এখন জেন ও প্যাট্রিক মুখোমুখি। সে শান্ত গলায় বলতে শুরু করে, মনে আছে 5 মাস আগে ডাকাতির সময় যে ছেলেটাকে তুমি মেরেছিলে সেটা আমার ছেলে ছিল। প্যাট্রিক তখন জেনের দিকে তার ছেলের পোস্টমর্টম রিপোর্ট এগিয়ে দেয়। সেখানে লেখা ছিল তার ফুসফুস, লেবার, পিত্তথলি এবং হৃৎপিণ্ডতে গুলি লেগে সেখানে মারা গিয়েছে। এসব দেখে জেন ভয়ে কাঁপতে শুরু করে। প্যাট্রিক বলে, তুমি যেহেতু আমার ছেলেকে এমন নির্মম ভাবে মেরেছো, ঠিক একই ভাবে আমি তোমাকে মারবো। কিছু বুঝে ওঠার আগে প্যাট্রিকের বুলেট জেনের সেই জায়গায় বারবার হিট করে। যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই যেন নির্মম ভাবে মৃত্যু হয়। ছেলের হত্যার প্রতিশোধ সম্পন্ন করে পাগলা প্যাট্রিক এজেন্ট কিং এর সাথে দেখা করে। সে তার হাতে কোটি কোটি টাকা তুলে দিয়ে বলে তার পরিচয় আর এই ঘটনার সাথে জড়িত সম্পূর্ণ প্রমাণ মুছে ফেলতে। সেখানে আগে থেকে একটি গাড়ি প্যাট্রিককে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। প্যাট্রিক সেই গাড়িতে উঠে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। আর এইভাবেই শেষ হলো পাগলা প্যাট্রিকের কিলিং মিশন। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগেছে একটু কমেন্টে বলে যাও, ঠিক আছে? আর এরকম সব মাস্টারপিস মুভি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটি যেহেতু একদম নতুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।